ইনভেস্টিং বা বিনিয়োগের দুনিয়াটা সত্যি বলতে একটু গোলমেলে মনে হতেই পারে, তাই না? কিন্তু ঘাবড়ানোর কিচ্ছু নেই। আজকের এই আলোচনায় আমরা স্টক আর বন্ডের মতো দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয়কে একদম সহজ করে বুঝব। তো আসল প্রশ্নটা কি? এই যে আমরা শুনি স্টক, বন্ড, এগুলোর মধ্যে সত্যিকারের পার্থক্যটা আসলে কোথায়? চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক, আর এই ধাঁধাটা মেলানো যাক। যে কোনো কিছু বোঝার আগে চলুন একদম বেসিকটা ক্লিয়ার করে নিই। ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এটা হলো ভবিষ্যতের লাভের আশায় আজকের টাকা বা সম্পদকে কোথাও খাটানো। মানে আজ কিছু রিসোর্স কাজে লাগানো হচ্ছে এই ভেবে যে ভবিষ্যতে সেটা আরও বড় হয়ে ফেরত আসবে। ঠিক আছে, তাহলে চলুন আমাদের আলোচনার প্রথম ধাপে যাই। আর প্রথমেই আমরা কথা বলবো স্টক নিয়ে, যা আসলে একটা কোম্পানির মালিকানার অংশীদার হওয়ার মতো ব্যাপার। ব্যাপারটা একটু ভেঙে বলি। ধরুন কেউ কোনো একটা পাবলিক কোম্পানির একটা স্টক কিনলেন। তার মানে কি দাঁড়ালো? এর মানে হলো তিনি ওই কোম্পানির মালিকানার একটা ছোট্ট টুকরো, যাকে বলে ইকুইটি, সেটার মালিক হয়ে গেলেন। হ্যাঁ, আক্ষরিক অর্থেই ওই কোম্পানির একজন আংশিক মালিক। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখতে হবে, স্টকে কিন্তু ঝুঁকিটাও একটু বেশি। এর দাম খুব দ্রুত বাড়তে বা কমতে পারে। কিন্তু অর্থনীতির একটা সাধারণ নিয়ম কি? হাই রিস্ক, হাই পোটেনশিয়াল রিওয়ার্ড। মানে যেখানে ঝুঁকি বেশি সেখানে বড় লাভের সুযোগটাও কিন্তু বেশি থাকে। এখন প্রশ্ন হল, স্টক থেকে আয় হয় কিভাবে? মূলত দুটো উপায়। প্রথমটা হলো ডিভিডেন্ড। ধরুন কোম্পানি খুব ভালো লাভ করল, তখন তারা তাদের লাভের একটা অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে ভাগ করে দেয়। আর দ্বিতীয়টা হলো ক্যাপিটাল গেইনস। মানে কম দামে একটা স্টক কিনে পরে যখন দাম বাড়ল তখন বেশি দামে বিক্রি করে দেওয়া। এই যে লাভটা হলো, এটাই ক্যাপিটাল গেইন। আচ্ছা, স্টক তো বোঝা গেল। এবার চলুন আলোচনার দ্বিতীয় পর্বে যাই আর বন্ডের জগৎটা একটু ঘুরে দেখি। স্টক যদি হয় কোম্পানির মালিক হওয়া, তাহলে বন্ডকে বলতে পারেন এক ধরনের ঋণ দেওয়া। বন্ড জিনিসটা আসলে একটা ঋণপত্র, ইংরেজিতে যাকে বলে আইওইউ বা আইওইউ, মানে আমি আপনার কাছে ঋণী। যখন কোনো বড় কোম্পানি বা সরকার বন্ড ইস্যু করে আর কেউ সেটা কেনেন, তখন তিনি আসলে তাদের টাকা ধার দিচ্ছেন। আর এর বিনিময়ে তারা কথা দিচ্ছে যে একটা নির্দিষ্ট সময় পর নির্দিষ্ট হারে সুদসহ টাকাটা ফেরত দেবে। আর এখানেই স্টকের সাথে বন্ডের সবচেয়ে বড় পার্থক্যটা চলে আসে। সেটা হলো স্টেবিলিটি বা স্থিতিশীলতা। সাধারণত বন্ডকে স্টকের তুলনায় অনেক বেশি সেফ বা নিরাপদ একটা ইনভেস্টমেন্ট হিসেবে ধরা হয়। একটা বন্ড বুঝতে হলে এর তিনটা মূল জিনিস জানতে হয়। ১. কুপন রেট। এটা হলো সেই ইন্টারেস্ট রেট বা সুদের হার যা বন্ড ইস্যুকারী দেবে। ২. ম্যাচুরিটি ডেট, মানে যে তারিখে পুরো আসল টাকাটা ফেরত দেওয়া হবে। আর ৩ নম্বর হলো পার ভ্যালু। এটা হলো সেই আসল টাকার পরিমাণ যেটা ধার দেওয়া হয়েছিল এবং ম্যাচুরিটির সময় ফেরত পাওয়া যাবে। তো আমরা স্টক আর বন্ড দুটো নিয়েই আলাদা আলাদা করে জানলাম। এবার চলুন তৃতীয় পর্বে যাই। এখানে আমরা এই দুটোকে মুখোমুখি দাঁড় করাবো, একটা সাইড বাই সাইড তুলনা করব। এতে পুরো ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখুন, এই টেবিলে এক নজরেই সবটা দেখা যাচ্ছে। একদিকে স্টক, যা হলো মালিকানা বা ইকুইটি, অন্যদিকে বন্ড, যা আসলে একটা লোন বা ঋণ। ঝুঁকির কথা ভাবলে স্টকে সেটা বেশি, বন্ডে কম। ঠিক তেমনি লাভের সম্ভাবনাও স্টকে বেশি, বন্ডে তুলনামূলকভাবে কম। আর আয় কিভাবে হয়? স্টক থেকে আসে ডিভিডেন্ড আর ক্যাপিটাল গেইন, আর বন্ড থেকে আসে আগে থেকে ঠিক করা ইন্টারেস্ট বা সুদ। আচ্ছা, স্টক কি আর বন্ড কি তা তো জানা গেল, কিন্তু শুধু জানলেই তো হবে না, তাই না? ইনভেস্টিংয়ের দুনিয়ায় টিকে থাকতে হলে কিছু স্ট্র্যাটেজি বা কৌশলও জানা দরকার। চলুন আমাদের চতুর্থ পর্বে সেরকমই দুটো দারুণ কাজের কৌশল নিয়ে কথা বলি। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলটার নাম হলো ডাইভার্সিফিকেশন। একটা খুব চালু কথা আছে না, সব ডিম এক ঝুড়িতে রেখো না? ডাইভার্সিফিকেশন ঠিক তাই। সব টাকা একটা জায়গায় না রেখে বিভিন্ন ধরনের অ্যাসেটে ভাগ করে বিনিয়োগ করা। এতে কি হয়? ঝুঁকিটা ছড়িয়ে যায়, কমে আসে। যেমন ধরুন, এইখানে একটা ডাইভার্সিফাইড পোর্টফোলিওর উদাহরণ দেখা যাচ্ছে। দেখুন, মোট বিনিয়োগের কিছুটা স্টকে, কিছুটা কর্পোরেট বন্ডে, কিছুটা সরকারি বন্ডে, আবার কিছুটা অন্য সম্পদে ভাগ করে দেওয়া হয়েছে। এভাবেই কিন্তু স্মার্ট ইনভেস্টররা তাদের রিস্ক ম্যানেজ করেন। এবার চলুন দ্বিতীয় কৌশলটা দেখি। আর এটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদের ম্যাজিকটা বোঝা। সাধারণ সুদ বা সিম্পল ইন্টারেস্ট শুধু আসল টাকার উপরেই হিসেব হয়। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট হলো আসল টাকার উপর তো বটেই, সাথে ওই টাকার উপর যে সুদ জমেছে তার ওপরেও সুদ।
মানে সুদের ওপর সুদ। আর এই কথাটা একদম সত্যি। ইনভেস্ট করার সময় সিম্পল ইন্টারেস্টের থেকে কম্পাউন্ড ইন্টারেস্ট অনেক অনেক বেশি শক্তিশালী। শুরুতে হয়তো পার্থক্যটা বোঝা যায় না, কিন্তু সময় যত গড়ায় এর প্রভাবটা বিশাল আকার নেয়। এই যে বার চারটা, এটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, সময়ের সাথে সাথে সিম্পল ইন্টারেস্টের গ্রোথটা কেমন সরল রেখার মতো এগোচ্ছে, আর অন্যদিকে কম্পাউন্ড ইন্টারেস্টের গ্রোথটা দেখুন, শুরুতেই ধীরে হলেও একটা সময়ের পর রকেটের গতিতে উপরে উঠছে। এটাই হলো কম্পাউন্ডিংয়ের আসল শক্তি। তো স্টক, বন্ড, ডাইভার্সিফিকেশন, কম্পাউন্ড ইন্টারেস্ট, ইনভেস্টিংয়ের এই মূল ভিত্তিগুলো আমাদের কাছে এখন অনেকটাই পরিষ্কার। তাহলে শেষ প্রশ্নটা হলো, এই জ্ঞানকে কাজে লাগিয়ে একটা সুরক্ষিত আর্থিক ভবিষ্যৎ গড়ার পথে এগুলো কিভাবে সাহায্য করতে পারে? এটা কিন্তু ভেবে দেখার মতো একটা প্রশ্ন, তাই না? আচ্ছা, সকালে 1 কাপ কফি কিনতে গিয়ে বা গাড়িতে করে অফিসে যাওয়ার সময় কি কখনো মনে হয়েছে যে এই সাধারণ কাজগুলোরও একটা লুকানো খরচ বা সুবিধা থাকতে পারে? এমন কিছু যা হয়তো সরাসরি আমাদের পকেটে প্রভাব ফেলে না, কিন্তু আমাদের চারপাশের সমাজ আর পরিবেশকে ঠিকই বদলে দিচ্ছে। তো চলুন অর্থনীতির এই অদৃশ্য জগৎটাতেই আজ একবার ঢু মারা যাক। আজকের আলোচনার মূল রহস্যটা কিন্তু এই প্রশ্নটার মধ্যেই লুকিয়ে আছে। ব্যাপারটা বেশ মজার, তাই না? একদিকে সরকার দূষণ কমানোর জন্য ট্যাক্স বসাচ্ছে, আবার অন্যদিকে পাবলিক পার্ক বানানোর জন্য টাকা ঢালছে। এই দুটো আপাতদৃষ্টিতে বিপরীত সিদ্ধান্তের পেছনের অর্থনৈতিক যুক্তিটা আসলে কী? আশা করি এই বিশ্লেষণের শেষে আমরা সবাই এর উত্তরটা পেয়ে যাব। বাজারের এই জটিল ধাঁধাটা বুঝতে হলে আমাদের একদম গোড়া থেকে শুরু করতে হবে, মানে সেই সব জিনিসপত্র নিয়ে যা আমরা প্রায় প্রতিদিনই কিনি আর ব্যবহার করি। অর্থনীতিবিদরা একে বলেন প্রাইভেট গুডস, আর বাজারের বেশিরভাগ নিয়মকানুন কিন্তু এই জিনিসগুলোকে কেন্দ্র করেই তৈরি হয়েছে। মানে একদম সহজ করে বললে, প্রাইভেট গুড হলো এমন কিছু যা টাকা না দিলে পাওয়া যাবে না। যেমন ধরুন হাতের ওই কফির কাপটা বা যে শার্টটা পরা হয়েছে, এর জন্য দাম দিতে হয়েছে, তাই এর মালিকানাও ব্যক্তিগত, আর এটা কেবল একজনই ব্যবহার করতে পারে। যে কোনো প্রাইভেট গুডসের দুটো প্রধান বৈশিষ্ট্য থাকে। প্রথমটা হলো এটা প্রতিদ্বন্দ্বিতামূলক, বা ইংরেজিতে যাকে বলে রাইভাল, মানে একটা পিৎজার শেষ স্লাইসটা যদি একজন খেয়ে ফেলে তাহলে তো আর অন্য কেউ সেটা খেতে পারবে না, তাই না? আর দ্বিতীয়টা হলো এটা বর্জনযোগ্য বা এক্সক্লুডেবল, মানে সিনেমা টিকিট না কিনলে কি আর সিনেমা হলে ঢুকতে দেওয়া হবে? মোটেই না। ব্যাস, খুবই সহজ হিসাব। কিন্তু সব জিনিসপত্রই কি এই সহজ নিয়ম মেনে চলে? একটু ভাবলেই দেখা যাবে এমন অনেক কিছুই তো আছে যা সবার জন্য খোলা, যার কোনো একজন নির্দিষ্ট মালিক নেই। তখন কি হয়? চলুন এবার সেই অন্য রকম দুনিয়াটায় যাওয়া যাক। অর্থনীতিবিদরা সব ধরনের পণ্যকে চেনার জন্য একটা দারুণ ছক ব্যবহার করেন। তারা শুধু দুটো প্রশ্ন করেন: জিনিসটা কি রাইভাল, আর দ্বিতীয়ত, এটা কি এক্সক্লুডেবল? এই দুটো প্রশ্নের হ্যাঁ অথবা না এই উত্তরের উপর ভিত্তি করে কিন্তু দুনিয়ার সব পণ্যকে মোট 4টা ভাগে ভাগ করে ফেলা যায়। আর এই ভাগগুলোই আমাদের বুঝতে সাহায্য করে কেন বাজার কিছু জিনিস খুব সহজে যোগান দিতে পারে আর কিছু পারে না। প্রাইভেট গুডের ঠিক উল্টো দিকেই আছে পাবলিক গুড। যেমন ধরুন রাস্তার আলো, এর আলোতে তো সবাই হাঁটতে পারে। একজন হাঁটলে আরেকজনের জন্য তো আর আলো কমে যায় না। আবার কাউকে এই আলো ব্যবহার করা থেকে আটকানো প্রায় অসম্ভব। দেশের নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু ঠিক এই রকমই একটা পাবলিক গুড। আর এখানেই পাবলিক গুডসের আসল সমস্যাটা শুরু হয়। যদি কোনো কিছুর জন্য টাকা না দিয়েই সেটা ব্যবহার করা যায়, তাহলে সেটার খরচটা দেবেটাকে? এই যে সুবিধা নেয়া কিন্তু দাম না দেওয়ার প্রবণতা, অর্থনীতিতে একেই বলে ফ্রি রাইডার সমস্যা। আর ঠিক এই কারণে কোনো প্রাইভেট কোম্পানি নিজে থেকে পাবলিক পার্ক বানাতে বা বাতাস পরিষ্কার রাখতে এগিয়ে আসে না। লাভটা তো সবাই পাবে, কিন্তু খরচটা কে দেবে? এখন আমরা এমন একটা ধারণার সঙ্গে পরিচিত হব যা সাধারণত বাজারের দামে ধরা পড়ে না, কিন্তু সমাজের ওপর এর একটা অমছুম প্রভাব আছে। অর্থনীতির এই অদৃশ্য পার্শ্বপ্রতিক্রিয়াকেই বলা হয় এক্সটার্নালিটি। এর মানে হল কোনো একটা অর্থনৈতিক কাজের এমন প্রভাব যা সেই কাজের সাথে সরাসরি জড়িত নয়, এমন কোনো তৃতীয় পক্ষের উপর গিয়ে পড়ে। যেমন ধরুন পাশের কোনো ফ্যাক্টরির ধোঁয়ার কারণে যদি এলাকার মানুষের শ্বাসকষ্ট হয়, এই প্রভাব কিন্তু ভালো বা খারাপ দুটোই হতে পারে।
বিষয়টা অনেকটা দাঁড়িপাল্লার মতো। যখন কোনো কাজের ফলে সমাজের মোট খরচ উৎপাদনকারীর ব্যক্তিগত খরচের চেয়ে অনেক বেশি হয়ে যায়, যেমনটা দূষণের ক্ষেত্রে হয়, তখন সেটাকে বলা হয় নেতিবাচক এক্সটার্নালিটি। আর অন্যদিকে যখন সমাজের মোট সুবিধা ব্যক্তির ব্যক্তিগত সুবিধার চেয়ে অনেক বেশি হয়, যেমন শিক্ষার ক্ষেত্রে, তখন সেটা হলো ইতিবাচক এক্সটার্নালিটি। একটু ভাবলেই দেখবেন এর উদাহরণ আমাদের চারপাশে ভর্তি। কারখানার কালো ধোঁয়া বা শহরের ভয়াবহ যানজট, এগুলো হলো নেতিবাচক এক্সটার্নালিটি, যার বোঝাটা কিন্তু পুরো সমাজকে বইতে হয়। আবার অন্যদিকে যখন একজন টিকা নেয়, তখন শুধু সে নিজে সুরক্ষিত হয় তা নয়, তার মাধ্যমে অন্যরাও সুরক্ষিত থাকে। এটাই হলো ইতিবাচক এক্সটার্নালিটি। শিক্ষা গ্রহণ করাটাও ঠিক এই রকমই একটা উদাহরণ। তাহলে এই পাবলিক গুডস আর এক্সটার্নালিটির কারণে একটা আদর্শ বাজার ব্যবস্থা কিভাবে কাজ করা বন্ধ করে দেয়, চলুন এবার সেই পরিণতির দিকেই নজর দেয়া যাক। আর এর ফলাফল হল বাজারের ব্যর্থতা বা মার্কেট ফেইলিয়ার। এটা ঠিক তখনই ঘটে যখন বাজার ঠিকঠাকভাবে সম্পদ বণ্টন করতে পারে না। আর এর মূল কারণ হল পণ্যের দামে তার আসল সামাজিক খরচ বা সুবিধার কোনো প্রতিফলনই থাকে না। মানে ব্যাপারটা হলো, বাজারের এই ব্যর্থতার কারণে আমরা খারাপ জিনিসগুলো প্রয়োজনের চেয়ে অনেক বেশি পরিমাণে পাই, আর ভালো জিনিসগুলো পাই প্রয়োজনের চেয়ে অনেক কম। যেমন দূষণকারী কারখানাগুলো তাদের দূষণের আসল খরচটা দেয় না, তাই তারা ইচ্ছেমতো দূষণ করতেই থাকে। অন্যদিকে শিক্ষার সামাজিক সুবিধা অনেক বেশি হলেও আমরা শুধু ব্যক্তিগত লাভের কথা ভাবি বলে শিক্ষার প্রসার ততটা হয় না যতটা হওয়া উচিত ছিল। তো সমস্যাটা তো বোঝা গেল, কিন্তু এর সমাধান কি? ভাগ্য ভালো যে অর্থনীতিবিদ আর নীতি নির্ধারকদের হাতে একটা টুল বক্সের মতো জিনিস আছে, যা দিয়ে বাজারের এই ভুলগুলো ঠিক করা যায়। বাজারের এই ভুলগুলোকে শুধরে নেওয়ার জন্য মূলত 4টি দারুণ কৌশল ব্যবহার করা হয়। চলুন তাহলে এক এক করে দেখি এই টুলগুলো কি কি আর কিভাবে কাজ করে। প্রথম এবং সবচেয়ে পরিচিত সমাধানটা হলো খারাপ জিনিসের উপর ট্যাক্স বসানো। অর্থনীতিতে একে বলা হয় পিগুভিয়ান ট্যাক্স। যেমন ধরুন পেট্রোল বা সিগারেটের ওপর যে বাড়তি কর থাকে সেটা। এর পেছনের নীতিটা খুব সহজ, যে দূষণ করবে তাকেই এর দাম দিতে হবে। এতে করে উৎপাদকরা তাদের কাজের ফলে সমাজের যে ক্ষতিটা হচ্ছে সেটার ব্যাপারে সচেতন হয়। শুধু ট্যাক্সই নয়, আরও কিছু দারুণ টুলস আছে। যেমন সরকার শিক্ষা ব্যবস্থায় ভর্তুকি দিয়ে ভালো জিনিসকে আরও উৎসাহিত করতে পারে। আবার ক্যাপ অ্যান্ড ট্রেড সিস্টেমের মাধ্যমে দূষণের জন্য একটা আস্ত বাজারই তৈরি করে ফেলা যায়। সেখানে যে কোম্পানি যত কম দূষণ করবে সে তত বেশি আর্থিকভাবে লাভবান হবে। দারুণ বুদ্ধি, তাই না? তাহলে আজকের পুরো আলোচনা থেকে মূল কথাটা কি দাঁড়ালো? বাজারের শক্তি অসীম, এটা সত্যি, কিন্তু একে যদি সঠিকভাবে কাজে লাগাতে হয় তাহলে ব্যক্তিগত লাভ আর সামাজিক কল্যাণের মধ্যে একটা ভারসাম্য আনতেই হবে। যখন কোনো পণ্যের দামে তার আসল সামাজিক প্রভাবটা ফুটে ওঠে, ঠিক তখনই বাজার তার সেরা কাজটা করতে পারে। আর এটাই হয়তো আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই অর্থনৈতিক টুলগুলো কিন্তু শুধু দূষণ বা শিক্ষার মতো গতানুগতিক বিষয়েই সীমাবদ্ধ নয়। জলবায়ু পরিবর্তন মোকাবেলা থেকে শুরু করে জনস্বাস্থ্য রক্ষা পর্যন্ত আমাদের সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর সমাধানেও কিন্তু এই ধারণাগুলো ব্যবহার করা সম্ভব। একটু ভাবা যাক তো, আর কোন কোন বড় সমস্যার সমাধান আমরা বাজারকে নতুনভাবে ডিজাইন করে করতে পারি।